কর অব্যাহতির সিদ্ধান্ত নেবে সংসদ, বাধ্যতামূলক করা হয়েছে ব্যক্তি পর্যায়ের রিটার্ন দাখিল, জানালেন এনবিআর চেয়ারম্যান। পুঁজিবাদে সার্বিক লেনদেন কমলেও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সূচক, বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ইউক্রেনে ভয়ঙ্কর ঘুষ সিন্ডিকেট, অতিরিক্ত অর্থ ছাড়া কাজ পেত না ঠিকাদার, বিদ্যুৎ প্রতিষ্ঠানে $10 কোটি ঘুষ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহেল। করদাতা বান্ধব সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করা গেলে বিস্তৃত হবে করজাল, মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সে লক্ষ্য অর্জনে পরিবর্তন আনা হয়েছে ব্যবস্থাপনায়, সহজ করা হয়েছে নীতিমালা। আব্দুর রহমান বলছেন, সহজ স্বচ্ছতার অংশ হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে ব্যক্তি পর্যায়ে রিটার্ন। কর অব্যাহতির বিষয়টিও এনবিআর না রেখে ছেড়ে দেওয়া হয়েছে সংসদের উপর। এনবিআর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন সহকর্মী হুমায়ুন রশিদ। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এ চুক্তি নিয়ে ক্ষোভ, হতাশা বহু পুরনো। একদিকে এনবিআর বেঁধে দেওয়া অর্থ আদায় করতে পারে না, অন্যদিকে যারা কর দেন তাদের থাকে ভোগান্তি, হয়রানির নানা অভিযোগ। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে 1,12,00,000 টিআইএন ধারীর মধ্যে রিটার্ন জমা হয় 40 লাখের মতো। কর দেয়ার জটিল প্রক্রিয়া ও কর্মকর্তাদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ী সহ ব্যক্তিশ্রেণীর সাধারণ করদাতারা। করের উচ্চহার নিয়েও অসন্তোষ আছে তাদের। বিষয়গুলোর সহজ সমাধানে করজাল বাড়ানোর কথা চলছে বহু বছর ধরে। এনবিআর চেয়ারম্যান বলছেন, কর আদায় সহজ করতে গোটা প্রক্রিয়া অনলাইন ভিত্তিক করছেন তারা। এতে নথিবদ্ধ থাকে করদাতার আয়, ব্যয় ও সম্পদের বিবরণ। হয়রানির অভিযোগ কমাতে কর্মকর্তাদেরও অনুসরণ করতে হবে ট্যাক্স অডিট গাইডলাইন। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে রিস্ক বেসড অডিট সিলেকশন হবে, সেটার জন্য আমার ডাটা লাগবে। তা আমার তো ডাটা নেই, তো এখন থেকে আমরা ডাটা বিল্ড শুরু করেছি। যেহেতু আমরা অনলাইনে রিটার্ন নিচ্ছি, এখন আমার ডাটা অ্যাভেলেবল হচ্ছে। আর পুরোনো কিছু রিটার্নের ডাটাও আমরা সিস্টেমে নিয়ে আসবো। তো এগুলো যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আশা করি যে এফিসিয়েন্সি, আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়বে। কর ফাঁকি ঠেকাতে সচল করা হয়েছে কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। কর অব্যাহতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হচ্ছে সংসদের উপর। কর গোয়েন্দা একটা ইউনিট হয়েছে। আমাদের পুরনো যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স আছে, ভ্যাট ইন্টেলিজেন্স আছে এবং কাস্টমস ইন্টেলিজেন্স আছে, তাদের কাজকর্ম আমরা অনেক স্ট্রেংথেন করেছি। আগে এনবিআর চাইলে কর অব্যাহতি দিতে পারত। নতুন আইন এবং নতুন পলিসি বলছে এনবিআর বা সরকার কোনো কর অব্যাহতি দিবে না, কর অব্যাহতি দিবে একমাত্র পার্লামেন্ট। অনেক দেশে না থাকলেও লাভ ক্ষতি হিসাব না করে মোট আয়ের উপর টার্নওভার ট্যাক্স বা ন্যূনতম কর আদায় করে এনবিআর। চেয়ারম্যান বলছেন, এখনই এটি বাতিল করা সম্ভব হচ্ছে না। আইনের সুষ্ঠু প্রয়োগ হলে বিপুল ব্যক্তি কর সংস্কৃতির মধ্যে আসবে বলে আশা আব্দুর রহমান খানের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, ব্যাংক হিসেবে রিফান্ড স্থানান্তরের লক্ষ্যে একটি মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই মডিউলে একজন করদাতা অনলাইনে ভ্যাট রিটার্নের মাধ্যমে তার প্রাপ্য ভ্যাট রিফান্ডের আবেদন করতে পারবেন। ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমের সঙ্গে অর্থ বিভাগের আইবাসের আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে ভ্যাট রিফান্ডের অর্থ বিইএফটিএন এর মাধ্যমে সরাসরি করদাতার নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। অনলাইনে এ ধরনের সেবা পেতে ব্যবসায়ীরা দাবি জানিয়ে আসছিলেন, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা ক্রয় করে তখন ইনপুট ভ্যাট প্রদান করে। পরবর্তীতে সে পণ্য বা সেবা বিক্রি করলে গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট গ্রহণ করে। যদি ইনপুট ভ্যাট আউটপুট ভ্যাটের চেয়ে বেশি হয়, ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত ভ্যাট রিফান্ডের জন্য দাবি করতে পারবে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করা সরকারি কর্মচারীদের মাসিক মূল বেতন থেকে উৎসে আয়কর কেটে রাখতে হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সিএজি। চিঠিতে বলা হয়, যেসব পুরুষ সরকারি কর্মচারীর মাসিক মূল বেতন 26,785 টাকা এবং নারী কর্মচারীর বেতন 30,357 টাকা বা তার বেশি, তাদের বার্ষিক আয় করমুক্ত সীমা অতিক্রম করছে। আয়কর আইন অনুসারে তাদের বেতন বিল থেকে বাধ্যতামূলকভাবে উৎসে কর কাটতে হবে।
সংশ্লিষ্ট দপ্তর ও হিসাব শাখাকে মাসিক বেতন বিল প্রণয়নের সময় আয়কর আইনের বিধান মানতে হবে। চলতি আয়বর্ষে করমুক্ত আয়ের সীমা পুরুষ করদাতাদের জন্য বছরে 3,75,000 টাকা এবং নারী ও বয়স্ক করদাতাদের জন্য 4,25,000 টাকা নির্ধারিত হচ্ছে। IMF এর শর্ত মোতাবেক রফতানি উন্নয়ন তহবিল EDF এর আকার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের মধ্যে তহবিল $2 বিলিয়ন নামিয়ে আনা হবে। বর্তমানে এই তহবিলের আকার নির্ধারিত সীমার চেয়ে সামান্য বেশি রয়েছে। রপ্তানিকারকদের কম খরচে বৈদেশিক মুদ্রার ঋণ সহায়তা দিয়ে EDF দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনা মহামারীর সময় রপ্তানিকারকদের সহায়তা করার জন্য EDF এর আকার $7 বিলিয়ন পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে 2022 সালের মাঝামাঝি সময় থেকে যখন রিজার্ভে ধাক্কা লাগার পর তহবিলের আকার কমতে শুরু করে। রপ্তানিকারকরা মনে করেন তহবিল কমানোর ফলে কম সুদে ঋণ পাওয়া ক্রমেই কঠিন হয়ে পড়েছে। EDF রপ্তানিকারকদের সহায়তা করলেও দেশের রপ্তানি ভিত্তি বহুমুখীকরণে ভূমিকা সীমিত। আমদানি উন্মুক্ত করে দেয়া হতে পারে বাণিজ্য উপদেষ্টার এমন ঘোষণার পরও কমেনি পেঁয়াজের দর। এ বিষয়ে আরো জানাতে আমরা যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে আছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। এখন এই মুহূর্তে বাজার পরিস্থিতি কেমন দেখছেন, পেঁয়াজের দর কেমন দেখছেন? সোহার, গতকালকেও পেঁয়াজের দাম প্রকার ভেদে দাম ছিল 85 থেকে 90 টাকা। এখন আজকে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি দরে খুচরা বাজারে, যেটি পাইকারি দরে বিক্রয় হচ্ছিল খোলা বাজারে। গ্রামের যেসব বাজারগুলো রয়েছে, অর্থাৎ এখানকার স্থানীয় যেসব চাষিরা পেঁয়াজ উৎপাদন করে, তারা যে পেঁয়াজগুলো সংরক্ষণ করে রেখেছিল, সেই পেঁয়াজগুলো গ্রামের যেসব বাজার রয়েছে সেই সব বাজারে পেঁয়াজ বিক্রি করছে 3800 টাকা থেকে 4000 টাকা মন পেঁয়াজ বিক্রয় হচ্ছে। এবং সেই পেঁয়াজগুলো যখন আড়তে এসে বিক্রয় হচ্ছে এবং আড়তদাররাও ঠিক বাজার থেকেই সংগ্রহ করে এবং গ্রামগঞ্জের যেসব বাজার রয়েছে সেই সব জায়গা থেকে সংগ্রহ করে নিয়েছেই তারা শহরের বাজারগুলোতে বিক্রয় করেন। এবং শহর ছাড়াও আসলে গ্রামগঞ্জের যেসব বাজার রয়েছে সেই সব জায়গাতে 95-100 টাকা কেজি। অর্থাৎ গেল 2 সপ্তাহ যদি বাজারটি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি 60 টাকা, 70 টাকা, 80 টাকা এমন করে বাড়তে বাড়তে এখন প্রায় 100-র ঘর ছুঁয়েছে। এবং এটি আর আগামীতে আরও যে কয়েকদিন বাকি রয়েছে, অর্থাৎ এখনও মাসখানেক লাগবে বা 1 মাস বা 1.5 মাসের পরে যেসব পেঁয়াজ লাগানো হয়েছে সেগুলো উঠবে, নতুন পেঁয়াজ বাজারে আসবে। তো এর যে মাঝখানের যে সময়টা পার হবে, এই সময়টাই কিন্তু ব্যবসায়ীরা নানা ধরনের সুযোগ নিতে পারে। এবং এই সময়ের মধ্যে যদি পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে কিন্তু এই যে স্থানীয় চাষিদের যেসব উৎপাদিত পেঁয়াজ রয়েছে সেগুলোর দাম বাড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এবং এই নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত এই পুরো বাজারটি কিন্তু মনিটরিং করা বা দেখাশোনা করার একটা ব্যাপার রয়েছে। এবং সাধারণ ক্রেতা যারা রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা তারা খেয়াল করছে এবং তারাও বলছে যে আসলে পেঁয়াজের দাম হঠাৎ করেই ঊর্ধ্বমুখী রয়েছে এবং এটাকে কমানোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের জন্য, সেটি কিন্তু খুব দ্রুতই নেওয়া দরকার। তা না হলে কিন্তু নতুন পেঁয়াজ ওঠার আগ মুহূর্ত পর্যন্ত এই বাজারটা আরও ঊর্ধ্বমুখী হবে বলে এখানকার স্থানীয় ব্যবসায়ীরাও সেটি মনে করছেন। সোহার, বাবু আপনাকে ধন্যবাদ। ফের ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। লিটার প্রতি সয়াবিনের দাম 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। গড় এলসি মূল্য ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম। গত 27 জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় 3 আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন 189 টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে তা অসঙ্গতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ পড়ে $1062 আর পাম তেলে খরচ পড়ে $1037। ফলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি। সুপারিশে প্রতি ডলার 122 টাকা 60 পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়েছে, যেখানে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য 198 টাকা 27 পয়সা করার কথা বলা হয়েছে। পাশাপাশি 8 টাকা 85 পয়সা বৃদ্ধি করে খোলা 1 লিটার সয়াবিন 177 টাকা 85 পয়সা করার সুপারিশ করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে 7টি দোকান। প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। গতরাত 1:30টার দিকে মহানগরের কোনাবাড়ি পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মহানগরীর কোনাবাড়ি পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। সবাই আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গোপালগঞ্জের সবজি গ্রাম হিসেবে খ্যাত রঘুনাথপুরের পানি এখনো নেমে যায়নি, কিন্তু অসময়ে কৃষকেরা হাত গুটিয়ে বসে নেই। গ্রামের 220টি ঘের পাড়ে আগাম সবজি হিসেবে আবাদ করেছেন টমেটো। স্থানীয় কৃষকরা বলছেন, জমি থেকে পানি নেমে গেলে শীতের অন্যান্য সবজি চাষ করবেন তারা। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরের প্রায় 25 হেক্টর জমি জুড়ে কৃষকেরা চাষ করছেন শীতের আগাম সবজি টমেটো। প্রতিটি গাছে এসেছে ফুল, 2-1টি গাছে ফল আসতে শুরু করেছে। কৃষকের চোখে এখন নতুন স্বপ্ন, আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে টমেটো। আগত এলাকার দাম বেশি পাওয়া যায়, টাকা বেশি পাওয়া যায়, কৃষকের লাভ হয়, এজন্য আগত টমেটোগুলো লাগানো হয়। আগাম চাষটা করি শুধু একটা কারণে, নামিতি করলে দেখা যায় কি ফল দ্বিগুণ হয়, কিন্তু দ্বিগুণ ইত্যা ওই 10 মণ বিক্রি না করিয়া 2 মণ বিক্রি করলে তার বেশি লাভবান হয়। আমি যে প্রযুক্তিতে লাগাইছি, খরচ তেমন একটা না, সব নিজের গায়ের উপর দিয়ে করতেছি, এবং যে ফল দেখা যাচ্ছে এবং গাছের যে গতি, তাতে বোঝা যায় আমি লাভবান। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। 220টি ঘেরের আছে এবং টোটাল ঘেরের পাড়ের এই আগামও সবজি হিসেবে টমেটো আছে। টমেটোর জাত হচ্ছে বিউটিফুল 2, বাজিমাত, এগুলো টমেটো রঘুনাথপুর ইউনিয়নে বেশি চাষ হয়ে থাকে। ঘেরের পাড়ের সবজি চাষ এটা একটা আধুনিক প্রযুক্তি, যেরকম সারা বছর ঘেরের পাড়ের সবজি চাষ করা যায়, বেকারত্ব দূর হয়, আর্থিক যোগান দেয়। আগাম জাতের টমেটো বিক্রি করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। টানা 7 কর্মদিবস দরপতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সূচক কিছুটা বাড়লেও কমছে সার্বিক লেনদেন। এবার জানাবো লেনদেনের খবরাখবর। ডিএসইতে প্রধান সূচক 12 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4872 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসতে 6 পয়েন্ট বেড়ে 1017 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1917 পয়েন্টে। ডিএসইতে লেনদেনে ডিএসইতে আজ হাতবদল হয়েছে 339 কোটি 75 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 356 কোটি 33 লাখ টাকা। ডিএসই বাজার পরিস্থিতি জানাবো। ডিএসইতে দাম বেড়েছে 183টি প্রতিষ্ঠানের, কমেছে 144টির, অপরিবর্তিত ছিল 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে সামিট পোর্ট অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির মোট 20 কোটি 8 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে আনোয়ার গ্যালভানাইজিং ও ওরিয়েন্ট ইনফিউশন। দর্শক, এবারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানাবো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় 4 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,738 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 9 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 20 পয়েন্টে। সিএসইতে লেনদেন সিএসইতে আজ হাত বদল হয়েছে 26 কোটি 34 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 14 কোটি 51 লাখ টাকার শেয়ার। সিএসই বাজার পরিস্থিতিতে সিএসইতে লেনদেন হওয়া 144টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 63টির, কমেছে 68টির, আর অপরিবর্তিত ছিল 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল স্টক এক্সচেঞ্জের খবর। যাচ্ছে পরবর্তী সংবাদে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি গত অর্থ বছরে লোকসান হয়েছে 934 কোটি টাকা। এতে নিট লোকসান দাঁড়ায় 210 কোটি টাকা। প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গেল অর্থ বছরে পাওয়ার গ্রিডের মেয়াদি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 61,199 কোটি টাকা। এ সময় আয় হয়েছে 3,100 কোটি টাকা।
পাওয়ার গ্রিডের পরিচালন মুনাফা হয়েছে ১,১৪৬ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে বেশি। শেয়ার প্রতি লোকসান হয়েছে 2 টাকা 30 পয়সা, যে কারণে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারেনি পর্ষদ। বিএসইসির শর্তানুযায়ী টানা 2 বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে অবনমন করা হয়েছে এ থেকে জেড ক্যাটাগরিতে। 2006 সালে পুঁজিবাজার তালিকাভুক্ত পাওয়ার গ্রিডের অনুমোদিত মূলধন 15,000 কোটি টাকা। $10 কোটি ঘুষ নেওয়ার অভিযোগে এক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউক্রেন। সোমবার এক বিবৃতিতে তদন্ত কার্যক্রম শুরুর ঘোষণা দেয় দেশটির স্বাধীন দুর্নীতি দমন সংস্থা NABU। সামনে আসে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনার্গো অ্যাটমের নাম। অভিযোগ, এই প্রতিষ্ঠানটি ঘিরেই গড়ে উঠেছে দুর্ধর্ষ এক ঘুষচক্র। এর নেতৃত্ব দিতেন এক ব্যবসায়ী। তিনি ইউক্রেনের জ্বালানি মন্ত্রীর সাবেক উপদেষ্টা। এনার্গো অ্যাটমের নিরাপত্তা প্রধান ও আরও 4 জন কর্মচারীর সাথে মিলে এই ঘুষচক্র গড়ে তোলেন। এনার্গো অ্যাটমের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের ঘুষ দিতে বাধ্য করতেন তারা। অতিরিক্ত অর্থ না দিলে ঠিকাদারের প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের হুমকি দিতেন। ইউক্রেনের বিদ্যুৎ চাহিদার অর্ধেকেরও বেশি সরবরাহ করে এই এনার্গো অ্যাটম। ভারতের সাথে একটি ন্যায্য চুক্তি করতে চলেছে যুক্তরাষ্ট্র, যা 2 দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদার করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এসব কথা জানিয়েছেন রাশিয়ার কাছ থেকে তেল কেনাও কমাচ্ছে ভারত, আর সে কারণে দিল্লির পণ্যেও শুল্ক হার কমতে পারে। আমরা ভারতের সাথে একটি চুক্তি করতে চলেছি, যা আগেরগুলোর চেয়ে অনেক আলাদা। তারা এখন আমাকে ভালোবাসে না, কিন্তু আমার বিশ্বাস আবার ভালোবাসবে। ন্যায্য একটি চুক্তি করতে যাচ্ছি, আমরা খুবই কাছাকাছি আছি। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি বিজনেস টুডের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।